নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএন। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বালির বস্তায় 9.5 টাকা খরচ, 64 টাকা বিল, দুর্নীতির শিকড়ে দপ্তর, এমনটাই দাবি করলেন সিটু নেতৃত্ব। ভূতনির কাটাবাঁধ পরিদর্শনে বামফ্রন্টের প্রতিনিধি, ক্ষোভ উগড়ে দিলেন ভূতনি এবার জলে ভাসলে সেচ দপ্তরের প্রতিনিধিদের এনে জলে ডোবাবে, হুঁশিয়ারি দিলেন তিনি। সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। উল্লেখ্য, 2024-এর বন্যায় অতিরিক্ত জলের চাপ কমাতে দক্ষিণ চণ্ডীপুর এলাকায় স্থানীয়রা বাঁধের কিছু অংশ কেটে ফেলে। সেই কাটা অংশ দিয়ে প্লাবিত এলাকার জল ফুলহার নদীতে গিয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে কাটা বাঁধের পাশ দিয়ে একটি রাস্তা তৈরি করা হয় স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য। কিন্তু কাজের মান নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়তে থাকে। ইতিমধ্যেই ফুলহার নদীর জল বাড়তে কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকতে এলাকায়, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। তারা জানান, এখানে স্থানীয়ভাবে সুইচ গেটের প্রয়োজন, তাছাড়া কোনোভাবেই ভূতনিতে রক্ষা করা সম্ভব হবে না। ভূতনির মানুষ আবার বন্যার সম্মুখীন হবে। আজ কাটাবাঁধ পরিদর্শনে যান দেবজ্যোতি সিনহা, শ্যামল বসাক সহ অন্যান্য নেতৃত্বরা। পরিদর্শনের শেষে তিনি জানান, কিছু মানুষ ভূতনিকে ডুবাতেই আগ্রহী। গতবারে কোটি কোটি টাকা লুট হয়েছে এই বন্যাকে সামনে রেখে। জেনারেটর, খিচুড়ি, নৌকার বিল লক্ষ লক্ষ টাকা হয়েছে, যা দুর্নীতি প্রকাশ্যে। আমরা চেয়েছিলাম কাটাবাঁধ অংশে সুইচ গেট হোক, কিন্তু তার পরিবর্তে 20খানা পাইপ দিয়ে সাধারণের রাস্তা নির্মাণ করা হয়েছে, যা বন্যার জল কোনোভাবেই থামাতে পারবে না। আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। নৌকার বিল ডিএম সাহেব একদিন এসছেন, 2 লক্ষ টাকা হয়েছে। খিচুড়ির বিল চুরি হয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। সেগুলো নিয়ে আমরা তো বলছি, উত্তর চণ্ডীপুরের তৃণমূলের একটা মেম্বাররা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছে। আর ভূতনিতে কারা কারা এই বন্যার টাকায় আবার আমরা এখানে বলেছিলাম যে সুইচ গেট করতে হবে। যে দেখেন ওখানে সুইচ গেট আছে, বামফ্রন্ট আমলে সুইচ গেট ছিল, যে একটা যাতে ভালো করে বাঁধ তৈরি করে তার একটা যাতে জল নিকাশি কন্ট্রোল করা যায়। সেই মানুষের ডিমান্ড ছিল যে লক গেট করতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে কি হচ্ছে, যে এখানে 20 লাখ টাকা দিল একটা কালভার্ট তৈরি করে। ফুলহার নদীর জল বাড়ছে, কোন ইঞ্জিনিয়ার আছে? দালাল ইঞ্জিনিয়ার, সব চোর, সব টাকা খায়। এই সেচ দপ্তরটা হচ্ছে একটা চোরের দপ্তর। যদি ভূতনি ডুবে, এই ইঞ্জিনিয়ারদেরকে জলে ভূতনির মানুষই করবে। এমএলএ কেউ ডুবানো হবে। ওখানে কালুটন টোলায় যে বাঁধ নির্মাণ করেছে, নদী থেকে মাত্র 300-400 মিটার দূরত্ব আছে। না না এরা মানে শেষ করতে চাইছে। কোনোদিন স্যার ভালো করে বাঁধটা করছে না। এই যে দেখেন স্যার, বাচ্চাতে কোনো মাটি নাই স্যার, অল্প টুকু মাটি দিয়ে বাচ্চাটা স্যার রিপেয়ারিং করছে। আজকে জল ঢুকছে, এখানে জল ঢুকছে স্যার, যদি দেখেন ওখানে জল ঢুকছে, জল ঢুকছে ওইখানে এই ফুলহরের জল। হ্যাঁ, এই যে ফুলহরের গ্রামে ঢুকছে। হ্যাঁ, এই ভিতরে হ্যাঁ ভূতনি জলটা কমে গেছে। দেখছেন দেখুন, এগুলো সব হয়েছিল, আরও সেই জলটা দেখছে। কি হতে পারে এবার জল ঢুকলে স্যার গোটায় ভূতনি প্লাবিত হয়ে ফের মানে কোন যে দশা ভূতনি খারাপ হয়ে যাবে স্যার, অনেক দুর্নীতিপূর্ণ। এই কাজ করে কি লাভ হয়েছে? না, এই কাজ করে স্যার লাভ হয়। আমরা তো
চাইছি ভুতনিতে যাতে লোক গেট করে দিত কিনাতে আমাদের ভুতনির বাঁচাও থাকলে আর গঙ্গাটা যদি বেঁধে দিত। আপনার নাম? আমার নাম কেদার মন্ডল। আলুতল টোলায় 3 থেকে 400 মিটার দূরত্ব হচ্ছে ওয়ালি মাটির কাজ হয়েছে, জমি টাকা দিচ্ছিল, বড়বড়ি খাড়া বড়ি। ইরিগেশন ডিপার্টমেন্টের এই বর্ষাকালে কাজ করতে এত আগ্রহ কেন? দালালি। বন্যা যখন হয়ে যায় অক্টোবর নভেম্বর থেকে যদি কাজ, সরকারের টাকা বরাদ্দ হচ্ছে, বরাদ্দ কখন হলো? ফেব্রুয়ারি মার্চ মাসে। টেন্ডার কখন হলো? এপ্রিল মে মাসে। কাজ শুরু কখন হলো? জুন জুলাই মাসে। বর্ষাকালে দালালি চলছে, এগুলো দালালি বন্ধ করতে হবে। বাঁধের যে কাজ করেছে সেই কাজটা হচ্ছে ওদিক দিয়েও জল ঢুকার আশঙ্কা আছে, আর এখানে ফুলহর নদীর জল বাড়ছে, কখনো গঙ্গা আপে থাকে, কখনো ফুলহর আপে থাকে। এই জল যদি বাড়ে, এই যে একটা বাঁধ করেছে, এগুলো সব হচ্ছে নাটক, দালালি হচ্ছে। এবং ইরিগেশন ডিপার্টমেন্ট বর্ষাকালে কাজ করে কেন? আর এই যে বালির বস্তা যে কাজ আছে, এই যে বস্তাগুলো দেখছেন, এক বস্তাতে 9.5 টাকা খরচ হয়, কোথাও 13.5 টাকা খরচ হয়, আর 64 টাকা বিল হয়। এগুলো হচ্ছে ইরিগেশনের ইঞ্জিনিয়ার, প্রশাসনিক আধিকারিক, আর হচ্ছে এমএলএ এমপিদের এখানে ডুবানো হয়। যদি কি বলছে যে যদি বন্যা হয়, ভুতনির মানুষ ছেড়ে কথা বলে। দেবজ্যোতি সিনহা, সিপিআইএম। আড়াল অঞ্চলে বিজেপি ও কংগ্রেসের যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় শুক্রবার বিকেল 3টে নাগাদ। জানা গিয়েছে, আড়াল অঞ্চল অফিসে গত 18 জুলাই প্রায় 3 ঘন্টা ধরে আড়াল অঞ্চলের বিরোধী দলনেতা ফারুক হোসেনের নেতৃত্বে প্রায় 50 জন দুষ্কৃতী আড়াল অঞ্চলের এনএস সহ অফিস স্টাফদের আটকে রাখা এবং গালিগালাজ ধমকি মারতে উদ্যত হওয়া উপপ্রধান শফিকুল ইসলামকে মারতে যাওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কাগজপত্র লণ্ডভণ্ড ও লোপাটের প্রয়াস করা এবং বর্তমান চলমান পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা এবং মহিলা ও পঞ্চায়েত সদস্যদের নানান সময় জেনারেল মিটিং সহ গালিগালাজ, অসভ্য ভাষায় কথা বলা, হুমকি দেওয়ার বিরুদ্ধে এক বড় ধিক্কার মিছিল এবং অবস্থান বিক্ষোভ হয়। উপস্থিত ছিলেন সকল পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, কোর কমিটির সদস্য এবং বোর্ড পরিচালনকারী বিধায়ক চিন্ময় দেব বর্মন ও গাজল ব্লক ও জাতীয় কংগ্রেসের সভাপতি প্রেম চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। কারোর সঙ্গে কথা বলতে দেওয়া পর্যন্ত থেকে বঞ্চিত করেছিলেন এবং তাদের মধ্যে থেকে একজন স্টাফ বাথরুমে গিয়ে কোনো মতে সে উপপ্রধানকে শুধুমাত্র ফোন করে সময় পেয়েছিল। অল্প কিছু সময়ের মধ্যে যে উপপ্রধানকে বলেছিল সেই উপপ্রধান তার মতো উপপ্রধান আশায় ওনারা যে অভদ্র ভাষায় গালাগালি এবং কথাবার্তা বলছিলেন সেগুলোকে মার্জিতভাবে করার জন্য বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে উপপ্রধানের উপরে তার দুষ্কৃতীর দল সকলে মিলে করা হয় এবং তার মুখের সামনে হাত এবং চাপাচাপি করতে শুরু করেন। আমাদের 2 জন পঞ্চায়েত সদস্য ছিলেন সেই দিন এবং যদি জয়েন্ট ভিডিওর সামনে এরকম ঘটতে পারে তাহলে পরে কিরকম হতে পারে আপনারা ভাবতে পারেন। তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাতে চাই। কারণ আপনারা সকলেই জানেন, আলাল গ্রাম পঞ্চায়েত বর্তমানে জোট অর্থাৎ সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, তার সঙ্গে নির্দলের সমর্থনে আর তৈরি হয়েছে। প্রধানটা যদিও বিজেপির সিম্বলে জেতা, কিন্তু তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, বাহু, ব্রেন, তারা কিন্তু সিপিএম, কংগ্রেস এবং নির্দল। কোনোদিন ধন্যবাদ জানানোর সুযোগ পাওয়া যায়নি, আজকে আমি সেই সুযোগটা পেয়েছি। সেই জন্য আমি আমার তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানাতে চাই। যে আলাল এলাকার মানুষ, আলাল গ্রাম পঞ্চায়েতের মানুষ শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে শাসক
একটা নিরপেক্ষ, স্বচ্ছ আর একটা গ্রাম পঞ্চায়েত তারা উপহার চেয়েছে। সেই জন্যই তারা কংগ্রেস নির্দলের প্রার্থীদেরকে জয়যুক্ত করেছে। আজকে শাসক দলের মেনে নিতে হয়তো কোথাও, আর সেইটার স্বাদ তাদের মুখে লেগে আছে, আর সেই জন্য তারা তাদের পরাজয় তারা এখনো মেনে নিতে পারে। রক্তের স্বাদ বা এই যে দুর্নীতির স্বাদ সেটা তার মুখ থেকে যায়নি, আর সেই জন্য তিনি কোথাও কষ্ট পেয়ে আর এরকম দুর্ঘটনা আর ঘটনা ঘটাচ্ছেন। আমি শুধু বলতে চাই, তার অঞ্চল পরিচালনায় গ্রাম পঞ্চায়েত পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তিনি যখন সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে অঞ্চলের মধ্যে তাণ্ডব চালায় আর সেটা দুষ্কৃতির সঙ্গে, দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে সেটা আর চলে যায়, সেটা তার সমান হয়ে যায়। প্রশাসন তৃণমূলের সদস্য থেকে শুরু করে উপরের নেতাদেরকে খুঁজে পাচ্ছে না, কিন্তু বিরোধী দলের কোন রকম যদি গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সদস্য হয়, থানায় ডেকে তাকে জেরা করা। তারা হয়তো ওই কেসের সঙ্গে জড়িতই নয়, থানাটাকে ব্যবহার করে, তৃণমূলের পার্টি অফিসের মতো ব্যবহার করে থানাটাকে তারা এই কাজগুলো করার চেষ্টা করবে, করতে চায়। একটু আগে উপমন্ত্রী জেনে খুশি হবেন, জানেন কি জানেন, গ্রাম পঞ্চায়েত মালদা জেলার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পুরস্কার পেয়েছে। আপনারা জানেন কেন পেয়েছে? এখানে বসে আড্ডা এলাকায় রমরমিয়ে চলছিল জোয়ার আসর। গ্রামবাসীদের সাথে নিয়ে প্রতিবাদ করেছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। ভেঙে ফেলা হয়েছিল বেআইনি মদ ও জোয়ার আসর। সেই আক্রোশ এবারে পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হলো থানায়। আর এতেই বিক্ষোভে ফেটে পড়লেন গোটা গ্রামের মহিলারা। প্রতিবাদের সোচ্চার হলেন মালদহের কাজীগ্রাম পঞ্চায়েতের 52 বিঘা এলাকার কয়েকশো মহিলা। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান তারা। মহিলাদের অভিযোগ, এই এলাকায় বেআইনি মদ ও জুয়ার আসর বন্ধ করা হয়েছিল। আর সেই আক্রোশে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বিশ্বজিৎ সেন এর নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে থানায়। এলাকার দু একজন মহিলা ও রাজনৈতিক দলের এক নেতা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। যারা এই বেআইনি মদ ও জুয়ার আসরের সাথে যুক্ত ছিল, আমরা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছি। সেই সঙ্গে সমস্ত গ্রামের মহিলারা গণস্বাক্ষর করে থানায় অভিযোগ জানিয়েছে। মানিক মন্ডলের দুটো বউ ও দুটো মিলে মদের ব্যবসা করতো। অনেকের স্বামীকে ঢুকে রাত দিন মান স্বামীরা বাড়িতে এসে অত্যাচার করেছে নেশা খেয়ে। দিন আগে আমরা গ্রামবাসী মিলে ওর বাড়িতে নেশা ভাঙ বিক্রি করা হতো। নেশা ভাঙ বিক্রি দুই মহিলা, ওই এক পুরুষ বিয়ে করেছে, দুই মহিলা, ওই দুই মহিলাই দারু বিক্রি করতো। বাড়িতে সব স্বামী ছেলেদেরকে বসিয়ে খাওয়াতো, সব বাড়িতে অশান্তি হতো। এই অভিযোগ সবাই মিলে ভাঙার জন্য বিশ্বজিৎ সেনের নামে একটা বদনাম দেওয়া হয়েছে। এটা পুরাপুরি সাজানো মিথ্যা কথা। আমাদের পাড়াতে গত 2 বছর আগে, 2 বছর বা 3 বছর আগে একজন লোক দারু বেচত। দারুটা আমাদের গ্রামবাসী মিলে ভাঙচুর করেছে, তাই এদের সহ্য হয়নি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে উল্টাপাল্টা কথা লাঠি পাঠাচ্ছে, তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। উল্টাপাল্টা লোকের নামে বলে বেড়াবে, এটা তো সহ্য করবে না কেউ, না? বারবার কেস করে দিয়েছে। হ্যাঁ, ধরাস্ত হবো, ধরাস্ত হয়েছি আমরা, আবার যাবো আজকে আমরা। দরকার হলে আমরা আইনের অভিযোগ আমাদের হচ্ছে যে কিছুদিন আগে বাড়িতে ব্যবসা করছিল, মদ, গাঁজা, ড্রাগস সব রকম নেশা বিক্রি করছিল। এই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম গ্রামবাসী মিলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ফাঁসানো হচ্ছে বিশ্বজিৎ সেন। সব ছেলেকে কেন ফাঁসাবে? আজকে ওকে ফাঁসাচ্ছে, দুদিন পর আরো কারো স্বামীকে ফাঁসাবে। একটা মেম্বার হয়ে ওর সম্মানের দাম রাখলো না, ও একটা মেম্বার হয়ে ওকে ধর্ষণ করলো। গোটা পাড়ার লোককে গ্রামকে ডেকে কেন জানালো না ওকে ধর্ষণ করলো? তো ও থানা গিয়ে রিপোর্ট জানালো। ও গোটা গ্রামের লোককে আগে না জানিয়ে কেন থানা গিয়ে জানালো? গোটা গ্রামের লোককে কেন জানালো না? আমরা এটাই প্রতিবাদ চাই। গোটা গ্রামের লোককে কেন জানালো না? ধর্ষণ যখন করলো, চিৎকার চেঁচামেচি কেন করলো না? ওর মেডিকেল করুক, আমরা ওর প্রমাণ চাই। করছে মদের বাটি আমরা ওদের বন্ধ করে দিয়েছি, সেই জন্যই করছে। সবার স্বামী বাড়িতে মহিলাদেরকে অত্যাচার ছিল, টাকা পয়সা সব নষ্ট করছিল। ঘরের ভেতরে নিয়ে গিয়ে বিছানাতে নিয়ে গিয়ে মদ খাওয়াতো। রাত মান দিন মান সব ছেলেদেরকে নিয়ে দুটো বউ মিলে ঢুকিয়ে রাখতো ঘরের মধ্যে। তারাই আবার এখন বদনাম করছে, নিজের ঘর না দেখে পরের ঘর দেখছে। ছেলের বউকে একটা ইয়ং ছেলেকে দিয়ে ভাগিয়ে দিল। কিছুদিন আগে কুমারা ছেলেকে, শিক্ষিত ছেলেকে দিয়ে, 2 বাচ্চার মাকে দিয়ে, 2 ছেলে
মানে ইয়ং ছেলেকে দিয়ে ভাগিয়ে দিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। শুক্রবার দুপুরে আনুমানিক 1টা নাগাদ 120 জন ভক্ত ট্রেনে চেপে রওনা দিলেন জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। মালদা রেল স্টেশন থেকে ট্রেনে চেপে ভক্তরা রওনা দেন পুরীর উদ্দেশ্যে। ইচ্ছে থাকলেও আর্থিক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভ্রমণ করতে তবে পারেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সমস্ত সাবস্ক্রাইব ভক্তদের করুন পুরী এবং ভ্রমণের জন্য ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রূপ সনাতন মিলন মন্দিরের কয়েকজন সদস্য এই দিন দুপুরে নাম সংকীর্তন করে ভক্তরা মালদা টাউন রেল স্টেশন উপস্থিত ছিলেন রূপ সনাতন মিলন মন্দিরের প্রধান সেবায় রঘুনাথ ঘোষ সহ অন্যান্য ভক্তরা। রঘুনাথ ঘোষ বলেন, মন্দিরের কয়েকজন ভক্তের আর্থিক সহায়তায় 120 জন ভক্তকে নিঃশর্তভাবে পুরীধাম ভ্রমণের ব্যবস্থা করা হয় রূপ সনাতন মিলন মন্দিরের পক্ষ থেকে। 6 দিনের ভ্রমণে ট্রেন যাত্রা এবং যাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে ভক্তদের জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মালদার গাজলে একটি বেসরকারি জুনিয়র স্কুলের উদ্যোগে খুদে বাচ্চাদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল 3টে নাগাদ। জুনিয়র ওই নার্সারি স্কুলের শিক্ষিকা জানিয়েছেন, ধীরে ধীরে গাছ বিলুপ্তের দিকে যেতে চলেছে এবং কেটে ফেলা হচ্ছে গাছ। তাই পৃথিবীর ভারসাম্য ও অক্সিজেন পাওয়ার জন্য সেদিকে নজর রেখে এমনই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের কচিকাচাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আজকের এই উদ্যোগ। পাশাপাশি শিশু বাচ্চাদের মধ্যে গাছ নিয়ে বিভিন্ন রকম বার্তা দেওয়া হয়। এমন কর্মসূচিতে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের কচিকাঁচা পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা ছাড়া পড়ুয়াদের অভিভাবক বৃন্দরা। আজকে আমরা এখানে প্রকৃতি উৎসব পালন করলাম। একটা রেন ডান্স করানো হলো বাচ্চাদের নিয়ে। বাচ্চারা খুব আনন্দের সহিত ডান্সটা করলো, নাচটা করলো। আর প্রকৃতি উৎসব গাছ আমরা রোপণ করলাম ব্যাপারটা, কারণ যে গাছ যাতে না কাটা হয়, অনেক বেশি করে যাতে গাছ লাগানো হয়, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। বাচ্চাদেরই শেখাতে হবে, আমাদের বড়দের জানাতে হবে যে গাছ যাতে কাটা না হয়। গাছ যত সবুজ হবে, বৃষ্টি হবে, আমাদের খরা তত আমাদের জীবন থেকে সরে যাবে। খরা আমরা কেউই চাই না, যাতে বৃষ্টি হয়। গরম এত বেশি গরম, এই গরমটা আমরা চাই না। গাছ কেটে ফেলে গাছ সেটা হবে না। গাছটাকে লাগাতে হবে, বাচ্চাদের গাছ পুঁততে হবে, এটা বোঝাতে হবে। আপনার নাম? আমার নাম রমা বসু।